টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বরে হবে এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাস এবং তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্ন এবং তার উত্তর পর্বে ঢুকে যাব। দেখো, তোমাদের এখানে ভাগ আছে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ, ব্যাকরণ, নৈমিত্তি। তো এখান থেকে তোমাদের যেটা আসছে, গল্প থেকে তোমাদের আসছে একটা এমসিকিউ প্রশ্ন, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, একটা 5 নম্বর প্রশ্ন, মোট থাকছে 11 নম্বর। এছাড়া কবিতা থেকে একটা এমসিকিউ প্রশ্ন, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, একটা 5 নম্বর প্রশ্ন এবং টোটাল থাকছে 11 নম্বর। একইভাবে নাটক থেকে থাকছে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 6 নম্বর। সহায়ক গ্রন্থ থেকে তোমাদের একটা এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন থাকছে এবং রচনাধর্মী প্রশ্ন থাকছে একটা, মোট থাকছে তোমাদের 7 নম্বর। আর ব্যাকরণ থেকে তোমাদের বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ তোমাদের দুটো থাকছে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থাকছে 3টে, মোট থাকছে তোমাদের 5 নম্বর। তোমাদের নির্মিতি থেকে কোনো প্রশ্ন না থাকলেও তোমাদের বিভিন্ন স্কুলে তোমাদের ভাব সম্প্রসারণ কিন্তু দিতেই পারে। তো দেখে নাও তোমাদের কোন কোন চ্যাপ্টার তোমাদের এর মধ্যে পড়ছে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি পরিবর্তন থাকছে, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস। এছাড়া ব্যাকরণে থাকছে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, দাম, নহর। ব্যাকরণে থাকছে ধাতু, প্রত্যয়, ভাব সম্প্রসারণ। এই কটা জিনিস তোমাদের থাকছে। তাহলে এবারে আমরা দেখে নেব তোমাদের প্রশ্ন এবং উত্তর ঠিক কেমন হতে পারে। দেখো, প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার ছবি, রানীর ছবি, রাজার খোদাই করা নাম নাকি শকুন্তলার ছবি। উত্তর হবে রাজার খোদাই করা নাম, গ। তারপর দেখো 1.2, মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? চণ্ডী নাকি গজরাজ নাকি প্রবল ঝড় নাকি হনুমান? উত্তর হবে হনুমান। 1.3 দেখো, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো কি হবে? সঠিক উত্তর হবে জীবনের উত্থান পতনের প্রতীক, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। আমি সব অপশনগুলো বললাম না। 1.4, মঙ্গল অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী ছিল কে? এখানে নিউটন, প্রহ্লাদ, বিধুশেখর। তাহলে সবাই যখন ছিল এর জন্য সঠিক উত্তর হবে সবাই। তারপর দেখো 1.5, কোনটি অপিনিহিতির উদাহরণ? তো এটা সঠিক উত্তর যেটা হবে খ, আজি থেকে আইজ। তারপরে চলে যাচ্ছে পরের প্রশ্ন, কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো, এখানে কোনটা হবে? বয়ে রি, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে চলে আসছি পরের প্রশ্ন। দেখো 1.7, স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে ক, আদি স্বরাগম। চলে আসছি 1.8, ধ্বনির লিখিত রূপটি কি বলে? এটা হচ্ছে খ হবে বর্ণ। চলে আসছি পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, শকুন্তলার সখীর নাম কি ছিল? উত্তর লিখবে শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা। তারপরে প্রশ্ন দেখো, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হলো? উত্তর লিখবে 7 দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন 2.3, ততই বিরামহীন দাঁড় টানা। দাঁড় টানা বিরামহীন কেন? উত্তর লিখবে নৌকাকে নোঙরের কাছ থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কতকের দাঁড় টানা বিরামহীন হয়। তারপর দেখো 2.4, সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? উত্তর লিখবে মজুরের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। চলে আসি 2.5, দেখো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে উদ্ধৃত অংশটি সংগৃহীত হয়েছে। কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যাওয়ায় দিনের বেলাতেই যেন রাতের আধার নেমে আসে, যার ফলে প্রজারা নিজেদের অঙ্গ দেখতে পায় না। এবার দেখো 2.6 কি বলেছে? প্রচলিত সন্ধির নিয়ম নামে যে সন্ধি ঘটে তাই কি বলা হয়?
উত্তর লিখবে প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনের সিদ্ধ সন্ধি। 2.7 দেখো স্বরভক্তির অপর নাম লেখো। উত্তর লিখবে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন। কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। 3.1 দেখো এই বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? এখানে দেখো দুটো পার্টের প্রশ্ন আছে। প্রথম পার্টের মান হচ্ছে 1, তারপরে পার্টের মান হচ্ছে 2। উত্তর লিখবে এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শামশেমাগির কথা বলা হয়েছে। তারপরে পার্টের প্রশ্ন দেখো কি বলেছে, মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শামশেমাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ায় কারণে তার মুখের কথার মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। 3.2 দেখো চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ বলতে কি বোঝো? অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তর লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে 4 প্রকার মেঘ জল দেয়। পুরাণ মতে সেই 4 প্রকার মেঘ হল সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। পৌরাণিক মতে উক্ত 4 রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ তথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌমিক ও সুপ্রতীক। এরা দিগ্গজ নামেও পরিচিত। কবিতা অনুসারে বলা যায় ওই 8টি হাতি 4 রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। ক্লাস 3.3 দেখো কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? তো দেখো এর উত্তর তোমরা কি লিখবে। এর উত্তরে লিখবে তোমরা দুষ্মন্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রাপথে শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেওয়া আংটিটি জলে পড়ে যায়। ঘটনাক্রমে রাজশ্যালক ও রক্ষীরা সেই আংটিটি পায় এক ধীবরের কাছে। ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর লিখবে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গ দেশে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। 8টি দিকহস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এবার দেখো পরের প্রশ্ন 4.2 ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন করো কিনা যুক্তিসহ লেখো। 3 আর 2 প্রশ্নটা কিন্তু ভাগ করা আছে। উত্তর লিখবে লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন তার সম্পর্কে মন্তব্যটি করেছিল। ইলিয়াসের বিয়ের পরে যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে না ধনী না দরিদ্র। 7টি ঘটকি, 2টি গরু আর 20টা ভেড়া ছিল তার সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুপরিচালনা
আর তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হয়ে থাকে। 35 বছরের পরিশ্রমে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মহিষ আর 1200 ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুরিরা দুধ দুইত, মাখন পনির তৈরি করত। ইলিয়াসের নামডাক তখন চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লোকেরা তখনই হিংসায় জ্বলে গিয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছিল। ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যে জোরে নয়, তার পরিশ্রমের কারণে। মানুষের চেষ্টা, ইচ্ছাশক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তার সার্থক উদাহরণ ইলিয়াস। তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছোট করে দেখানো হয়। এবার দেখো 4.3 দেখো, বলেছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? দেখো এর উত্তর তোমরা লিখবে। কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবি নোঙর নিয়ে যেতে চান সুদূর সাতসাগরের পারে। বাস্তব জীবনের বাধাবন্ধন থেকে অনেক দূরে কল্পনা লোকে পাড়ি দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরদের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে ভরা নৌকা। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অচেনা অজানা দেশে পাড়ি দিতে চায়। কবির আকাঙ্ক্ষা 7 সমুদ্র পাড়ে পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব, কর্তব্যের বাঁধন মানতে চায় না। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রূপ করে। কিন্তু কবি নিরুপায়, অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। তাই কবির তীব্র আক্ষেপ, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধু পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। এভাবেই নোঙর কবিতাটি কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনার ধূসর হয়ে উঠেছে। এবার দেখো 5 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর লিখবে, বোমযাত্রীর ডায়েরি নামক কল্প বিজ্ঞানমূলক গল্পে আমরা মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা পাই। মঙ্গল গ্রহের গাছপালা, মাটি, পাথর সবই যেন নরম রবারের মতো। নরম পাথরের ঢিবির রং হলুদ। এছাড়া ওখানকার সমস্ত নদীর রং লাল। সেখানকার জল স্বচ্ছ পেয়ারা জেলের মতো, স্বাদ অমৃতের মতো। জল বয়ে যাওয়ার কুলকুল শব্দ শোনা যায় না। একটি স্থির শান্ত থমথমে ভাব রয়েছে চারপাশে। আবহাওয়া গরমের দিকে হলেও মাঝে মাঝে একটা ক্ষণস্থায়ী হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে যায়। নতুন জগতের বিচিত্র গন্ধ পেয়েছিলেন শঙ্কু, যা গাছপালা, জল, মাটির নয়, একান্ত মঙ্গল গ্রহেরই গন্ধ। তার আবহাওয়ার সঙ্গে মিলে রয়েছে। আর এই মঙ্গল গ্রহে রয়েছে মানুষ, মাছ ও জন্তুর সংমিশ্রণে গঠিত একদল অদ্ভুত প্রাণী। হাত 3 লম্বা, মাছের মতো ডানা, বুক জোড়া দন্তহীন হা, মাঝখানে প্রকাণ্ড সবুজ চোখ এবং এদের সর্বাঙ্গ মাছের আঁশে ঢাকা। এদের আক্রমণের মুখে পড়ে প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গী সাথীরা অত্যন্ত সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। এবার চলে আসি তারপর প্রশ্ন 5.2। আমি মোটেই বিশ্বাস করি না। বক্তা কি বিশ্বাস করেন না? বক্তার মনোভাব ব্যক্ত করো। উত্তর লিখবে, প্রফেসর শঙ্কু নিজের তৈরি রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন, একথা তিনি বিশ্বাস করেন না। মঙ্গল অভিযানে প্রফেসর শঙ্কু পোষা বিড়াল নিউটন, বৃত্ত প্রহ্লাদ এবং যন্ত্রমানব বিধুশেখরকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। শঙ্কুর মতে যে কোনো অভিযানে শুধু বুদ্ধিমান মানুষ থাকলেই চলে না, সঙ্গে সাহসী লোকেরও প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে সর্ববুদ্ধির মানুষেরা বেশি সাহসী হয়, কেননা তারা ভয়ের কারণটা ভেবে বের করতে অনেক সময় নেয়। এই জন্য টিকটিকির কেরামতিতে অ্যাসিডের শিশির উল্টে পড়ায় ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় শঙ্কু নিশ্চল হয়ে পড়েন। অথচ প্রহ্লাদ সাহসিকতার সঙ্গে কিছু না জেনেও ক্ষিপ্ত হাতে গামছা দিয়ে অ্যাসিড মুছে ফেলে বিস্ফোরণের সম্ভাবনা সহজে নির্মূল করে দেয়। সুতরাং শঙ্কু বুদ্ধিমান হওয়া সত্ত্বেও অন্যের গুরুত্ব এবং যোগ্যতাকে স্বীকৃতি দেন। তাই তার মঙ্গল অভিযানে তিনি তার সঙ্গে নির্বাচনের মাধ্যমে তার দূরদর্শিতা, অভিজ্ঞতা ও বিচক্ষণ মনের পরিচয় দিয়েছেন।
তো এবার দেখো ভাব সম্প্রসারণ করো, এগুলো বিভিন্ন স্কুলে আসতে চলেছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তোমাদের কিন্তু আমি অনেক কটা ভাব সম্প্রসারণ করাচ্ছি, দেখে নিও, তার মধ্যে হয়তো একটা তোমরা কমন পেতে পারো। প্রথম প্রশ্ন দেখো, এই জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উত্তর লিখবে, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিদিন শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ। এর ফলে শাসক শ্রেণী আরও বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে আর সাধারণ মানুষ আরও গরিব হয়। অথচ ধনীরা যে ধনসম্পদের অধিকারী তা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। কিন্তু ক্ষমতার মোহ যে প্রলোভনের উন্নতার জন্ম দেয়, সেখানে বঙ্গহীন হয়ে ওঠে শোষণ। ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয়, দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের বেঁচে থাকা। এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে প্রায়শই অসহায় আত্মসমর্পণ করতে হয় শ্রমজীবী মানুষকে। জীবনানন্দের ভাষায় বলতে হয়, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। ধনীদের দ্বারা গরিবের সম্পদ লাভ এবং তাদের নিঃস্ব করে দেওয়ার চেষ্টা তাই মানব ইতিহাসের এক নষ্ট প্রাত্যহিকতা। এবার দেখো, পরের আসতে পারে, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এটাও কিন্তু 4 মার্কসে আসতে পারে, এটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, একটু পজ করে তোমরা এই ভাব সম্প্রসারণটা দেখে নাও, কারণ এগুলো করাতে গেলে অনেক টাইম লেগে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিতে পারো, তোমরা একটু পজ করে দেখে নিও। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিস্ট দিয়ে দিচ্ছি। ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। রাতে যদি সূর্য শোকে ঝরে অশ্রু দ্বারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান, আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তারপরে সর্বশেষ, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো এবং এই ভিডিওটা ভালো করে ফলো করো। আশা করি এখান থেকে তোমাদের অনেক সাফল্য আসবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমাদের এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।